তুমি তৌহিদ? জি ম্যাম। তো উকিলগিরি ছেড়ে গোয়েন্দাগিরিতে কেন? পেশন ম্যাম। আচ্ছা ভালো, নওশাদের বিরুদ্ধে কি কি প্রমাণ তোমার কাছে আছে? প্রমাণ বেশ অনেকগুলোই আছে। কিছু প্রমাণ শুরুর সময় যেগুলো শক্তপোক্ত না, তবে এখন যেগুলো প্রমাণ পেয়েছি তাতে কাজ হয়ে যাবে মনে হচ্ছে। কমসে কম বছর 10 শাস্তি তো কনফার্ম। প্রমাণটা কি? কথা না ঘুরিয়ে সরাসরি প্রমাণগুলো কথা বলো। তৌহিদ এবার সিরিয়াস হলো। স্পাইডারম্যান কালারের ব্যাগটা থেকে বেশ কিছু পেন ড্রাইভ এবং ফাইল বের করলো। চোখে মুখে আত্মবিশ্বাসের উজ্জ্বল রেখা। আশফিন আহমেদ স্পষ্ট লক্ষ্য করলেন এ ছেলে সবকিছু নিয়ে আত্মবিশ্বাস অধিক। চোখের চাহনিও বলে দিচ্ছে বিষয়টা। তৌহিদ একে একে বোঝালো কোন ফাইল কোন পেন ড্রাইভে কি আছে। কয়েকটাতে নওশাদের রাজনৈতিক কারচুপির প্রমাণ আছে, তো কিছু পেন ড্রাইভে তার নোংরা চরিত্রের। নিষিদ্ধ পল্লী থেকে শুরু করে গ্রামের সহজ সরল মেয়েরাও তার অত্যাচার থেকে রেহাই পায়নি। এসব প্রমাণ তৌহিদের জোগাড় করতে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে তা কেবল সেই জানে। বিশেষ করে কোনো মেয়ের সাথে ঘটে যাওয়া অত্যাচার সম্পর্কে জানতে চাইতো তৌহিদের লজ্জায় মাথা নিচু হয়েছে। তবে নওশাদ সম্পর্কে যত জেনেছে তত আগ্রহ বেড়েছে তৌহিদের। একটা লোক এত কুকর্ম করেও কি ক্লিন ইমেজ নিয়ে চলে, ভাবতেও অবাক লাগে তার। এখন বাড়িতে কাজের লোকেরা ঘুমিয়ে, কোনো জাগ্রত মানব নেই ভেতরে। তোমায় যদি খুন করে বস্তা ভরে বাইরে ফেলে দিয়ে আসি, এই প্রমাণগুলোর কি হবে ভেবে দেখেছো? তৌহিদ যেন অনুভব করলো আশফিন আহমেদের কণ্ঠস্বরের এক আকস্মিক পরিবর্তন। তৌহিদ নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। আশফিন আহমেদের এই আকস্মিক পরিবর্তন তার সমস্ত বিশ্বাসকে কাচের ন্যায় ভেঙে ফেলেছে। নওশাদের ঠোঁটের কোণে ভেসে থাকা কুৎসিক হাসিটা তার চোখে লাগছে। নিজেকে প্রচন্ড অসহায় মনে হচ্ছে তার। আশফিন আহমেদ প্রমাণগুলো নওশাদকে দিবেন এটা সে ভুলেও ভাবেননি। তোমায় বারবার আমি বাঁচাতে আসবো না নওশাদ। ভাই হয়েছে বলেই সব সময় পার পেয়ে যাবে তো ভেবো না। নির্ঘাত চিত্রলেখাকে আমিও পছন্দ করি না বলে এবার বাঁচালাম। তুমি এসব কেন করেছো ওর সাথে? আপা, দোষ ওই মেয়েটার। চুপচাপ বিয়ের জন্য রাজি হলে পারতো, তাহলে পরীক্ষাও শান্তিতে দিতে দিতাম। আর ওর ভাবিকে আমি শুধু ভয় দেখানোর জন্য লোক পাঠিয়েছি, ওরা ওই মহিলাকে রেপ করবে। তা কি আমি জানতাম? তাছাড়াও ওইটা টাকার লোভ বেশি। এটুকু শাস্তি পাওয়া দরকার ছিল। নওশাদ, জীবনে যত পাপ করেছো, এখন একটু ভালো হও। কিসের ভালো? এখন ক্ষমতায় নাই দেখে কি প্রভাব কমেছে। আরো 10টা মেয়েকে তুলে আনবো, কেউ কিছু করতে পারবে না। তোমার সামনে ভালো সাজছে অনেক, এখন তো জানোই সব। এখন তুমি আমাকে আটকাতে চাইলেও পারবে না। তুমি একটা এলাকার দায়িত্বরত চেয়ারম্যান ছিলে নওশাদ। তখন এসব করেছি, এখনো করব। বাদ দাও বাবা, চিত্রলেখার ক্ষতি হলে তো তোমারই লাভ। নিজের লাভ দেখো। আর এই তৌহিদরে মেরে রেখেই যাই, শালা কাউকে বলে দিলে বিপদ। ওর ব্যবস্থা আমি করছি, যাও এখান থেকে। আর এসব প্রমাণ পুড়িয়ে ফেলো আগে। নওশাদ মাথা নেড়ে চলে যায়। আশফিন আহমেদ আসলে তার আদর্শ বোন, ভাইকে তো এইভাবে আগলে রাখতে হয়। নওশাদ ক্রূর হাসি হাসে। পরের আঘাতটা সেই আদরের বোনের আদরের সন্তান কি করবে ভেবে তার পিশাচ মন প্রফুল্ল হয়ে ওঠে। তৌহিদের চোখের কোণে জল চিকচিক করছে। তার সমস্ত চেষ্টা আশফিন আহমেদ এক নিমিষে ধ্বংস করে ফেলল। মনে মনে যত জানা গালি ছিল সব মহিলাটার উপর প্রয়োগ করলো সে। তৌহিদের হাত বাঁধা থাকায় কিছু করতেও পারছে না সে। নওশাদকে ডাকার আগেই তিনি সুকৌশলে তৌহিদের হাত বেঁধে ফেলেন। হাতে খানিকটা ব্যথাও করছে, এখন তবুও কিছু করার নেই তৌহিদের। পানি খাবে তৌহিদ? পিস অফার করতেন এর চেয়ে। আপনার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে তার লাইফ নিয়ে এভাবে খেলছেন। মেয়েটার অবস্থা জানেন? ওই মেয়েটা জন্মের পর থেকে বাবার ভালোবাসা পায়নি, মাকে অত্যাচারিত হতে দেখেছে। যখন বড় ভাই পাশে ছিল তখন ছোট ভাইয়ের অবহেলা সহ্য করেছে। দিন শেষে তার চরিত্রে অবধি দাগ লাগানো হয়েছে। এত যুদ্ধের পর মেয়েটা যখন স্বপ্ন পূরণ মন দিল, আপনারা ওই পিচাস ভাই তার পরীক্ষার হলে তাকে বেরং বিরক্ত করলেন, হ্যারাস করলেন। আপনার মনে ন্যূনতম বিবেক কাজ করে না? আর আপনিও তো মেয়ে। আগে মাথা ঠান্ডা করো। আমার বিবেক কাজ করে বলেই আমি সঠিক কাজটা করেছি। তোমার মতো আবেগ দিয়ে কোর্ট চলে না। তুমি যা প্রমাণ এনেছো তা ভুল বানাতে নওশাদের 10 সেকেন্ডে লাগতো না। সেই জন্য প্রমাণ ওর হাতেই তুলে দিলেন। সাবাস। আশফিন আহমেদ বিরক্ত হলেন। এত বেশি কথা স্বভাব ছেলেটার, এমন করলে জীবনে ভালো কিছু করতে পারবে না। আশফিন আহমেদ কথা বাড়ালেন না। ঘর থেকে নিজের ল্যাপটপটা নিয়ে এসে তৌহিদের দিকে ঘোরালেন। তৌহিদ খেয়াল করলো একটু আগে নওশাদের বলার প্রতিটা কথা এখানে রেকর্ড হয়েছে। ভ্রু কুচকালো সে। আসলে ঘটনাটা কোন দিকে মোড় নিচ্ছে বুঝতে পারছে না সে। আশফিন আহমেদ আসলে কি করতে চাচ্ছেন তা ভেবেই মাথা ঘোরাচ্ছে তার। রঙ্গন,
ভাইয়ার সাথে যোগাযোগ হয়নি, আমার প্রচন্ড অস্বস্তি হচ্ছে। এখানে মন টিকছে না আমার। আমি আপাতত বাড়িতে ফিরতে চাই। আমি টিকিট কেটে রাখবো নে সকালের, আমি নিয়ে যাব। এখন একটু শান্ত হও তুমি। চিত্রলেখা মলিন হেসে রঙ্গনের দিকে তাকায়। সামনে ব্যস্ত রাস্তা, সবকিছু যেন মুহূর্তে থমকে গেল। চিত্রলেখার সমস্ত ধ্যান জ্ঞান রঙ্গনকে ঘিরে আবদ্ধ হলো। টিএসসি এলাকাটা সুন্দর, বুঝেছো? ঠিক তোমার মুখের হাসির মতো, আর এই ঢাকা শহরের খাবার দাবার তোমার মলিন মুখের মতো। চিত্রলেখা এবার হেসে ফেললো। কথাটা ভুল বলেনি রঙ্গন। দিন কয়েকই ঢাকার খাবার দাবারের উপর থেকে মন উঠে গেছে তার। হয়তো অভ্যাস নেই বলেই ভালো লাগছে না। কথা ঠিক বলেছেন, ঢাকার খাবার দাবার আমার মলিন মুখের মতোই। অনেক ভাইয়া তোমায় বাইরে আসতে দিল কিভাবে আজ? ভাবতে পারিনি তুমি আসতে পারবে। ভাবি জানে, ভাবি ভাইয়াকে ম্যানেজ করেছে। আপার ভাইয়ার প্রেমটা ভালোই। আমাদের সংসার হলে আমিও এমন তোমার সব কথা শুনবো। তো বিয়ে কবে করতেছেন? অতি শীঘ্রই ডাক্তার সাহেবা। আচ্ছা, বাস তো সম্ভবত সকাল 9টায় আছে। তোমায় রাতের বাসে তো নিয়ে যাওয়া রিস্কি। কোনো হেলথ ইস্যু আছে তোমার? ট্রেনে যাওয়া যায় না? তোমার যদি পক্ষীরাজ ঘোরাতেও যেতে মন চায়, আমি ম্যানেজ করব। তবুও হাসি খুশি থাকো। তোমার মন খারাপ দেখলে আমার মনে আমাবস্যার আধার ছেয়ে যায়। থাক হইছে, এত সাহিত্য মাখা কথা বলতে হবে না। আপনার সাথে ভাইয়া আমাকে যেতে দেবে বলে তো মনে হয় না আমি ভাবির সাথে যেতে পারবো। আজব তো, আমি কি দোষ করেছি? এই চলো তো, বিয়ে করব। বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়ি যাব। শালাদের এত অত্যাচার এত ভালো লাগে না। এই কি বললেন আপনি? না মানে তোমার ভাই, তারা তো আমার শালা, তাই না? আপনি অফিস বাদ দিয়ে আমার সাথে বসে আছেন, কাজ নাই অফিসে? একদিন আমার রঙ্গনাকে সময় দিতে ছুটি নিয়েই যায়। এসো হেঁটে কথা বলি। চিত্রলেখা মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। ঢাকার রাস্তায় হাঁটার একটা বিশেষত্ব আছে। অ্যাথেটিক একটা ভাব কাজ করে মনে। ফুলপট্টির কাছে আসতেই চিত্রলেখার চোখ ধাঁধিয়ে আসলো। ফুলপট্টির জায়গা বরাবরই এত সুন্দর কেন? রঙ্গন বোধহয় উপলব্ধি করলো বিষয়টা। চিত্রলেখা বিস্মিত নয়নে কেবল পর্যবেক্ষণ করছিল চারপাশ। রঙ্গন কখন তার হাত ছেড়ে দিয়েছে খেয়াল করেনি সে। আচমকাই 3 রঙের 3টা জবা আর তার মুখের সামনে বাড়িয়ে দিল রঙ্গন। ঠোঁটের করে মনোমুগ্ধকর হাসি। গানের সুরে বলে বসলো, গোলাপ ফুলের জায়গায় আমি দিলাম তোমায় জবা, বলো তুমি এবার কি আমার প্রেমিকা হবা। চিত্রলেখা হাত বাড়িয়ে ফুল 3টা নিয়ে মাথা নিচু করলো। লজ্জার লাল আভা তার গালে শোভা পাচ্ছে। রঙ্গনের বেশ লাগছে লজ্জাটুকু উপভোগ করতে। চিত্রলেখার মুখের হাসি তাকে প্রশান্তি দিচ্ছে। এই মেয়েটাকে সে জীবনের এমন একটা পরিস্থিতিতে পেয়েছিল যখন সে নিতান্তই মানসিক ভেঙে পড়েছিল। বন্ধুত্বে বিচ্ছেদ এবং জীবনের অন্যতম একটা লুকানো সত্য জেনে সেই সত্য আড়াল করার প্রচেষ্টা প্রচন্ডভাবে কুড়ে খাচ্ছিল তাকে। কারো সামনে স্বীকার করতেও পারেনি মনের অবস্থা। চিত্রলেখার আগমনটাই যেন তার জীবনে বিশেষ কিছু ছিল। মেয়েটা কখনো তাকে মোটিভেশনাল বাক্য শোনায়নি, অথচ তার উপস্থিতি যেন এক একটা মোটিভেশন। চিত্রলেখা আশেপাশে থাকলে সে সবসময় নিজেকে ভালো অনুভব করত। এই ভালো থাকার অনুভবটাই তাকে চিত্রলেখাকে ভালোবাসতে বাধ্য করেছে। কি ভাবছেন এত? শুনেছি প্রেমের মরা জলে ডোবে না। আমি তো সাঁতার জানি না। আমি তো তোমার প্রেমে মরেছি। আমার জলে ডোবার চান্স আছে? হে ধরনী, দ্বিধা হও। এই লোকটা ফিজিক্সে পড়ে, এত ফ্লার্টিং লাইন কোথায় শিখছে? পদার্থবিজ্ঞান নিয়ে পড়েছি বলে প্রেমিক হওয়া যাবে না নাকি? তোমার মতো আতেল ছিলাম না বলেই প্রেমটা করতে পারছি। চিত্রলেখা চোখ গরম করে তাকালো রঙ্গনের দিকে। রঙ্গনের ঠোঁটের হাসি প্রসারিত হলো। চিত্রলেখার রাগী চোখখানায় মায়াসী একেবারে ধ্বংস হতে প্রস্তুত। সাথী, তোমার মাথা ঠিক আছে? রঙ্গনের সাথে লেখাকে কেন পাঠাতে হবে? হ্যাঁ, তাও আবার এক রাতে আগে এসব বলছো আমাকে। দেখো, আমি জানি রঙ্গন যথেষ্ট ভালো, কিন্তু তোমার কাল সকালে মিটিং, তুমি পারবে যেতে? আমি গেলে তোমার রান্না কি করবে? একটা বিয়ে করে তারে দিয়ে করাও। আজব তো, এত রাগ করার কি আছে? পাঠাও তোমার ভাইয়ের সাথে, একেবারে বিয়ে করায় পাঠায় দাও। নিজে প্রেম করছেন, এখন 14 গোষ্ঠীর লাভ ম্যারেজ না করায় শখ মিটতেছে না। হ্যাঁ অনেক। আচ্ছা, রাগ করো না। রঙ্গনকে সকালে আসতে বলবা, আমি ওরে ইঞ্জেকশন দিব। তুমি প্রেম করার সময় এত জ্ঞান মাথায় ছিল? অনেক চুপ হয়ে গেল।
প্রেমের বিয়ে বস্তুটা আসলে এক প্রকার ফ্যাশন ছাড়া কিছুই না। প্রেমিকা বউ হলে তাকে কিছু বলাও যায় না, কিছু বলতে গেলেই ছ্যাদ করে ওঠে। রঙ্গন ছেলে ভালো হলেও অনেকের মনে একটু ভয় কাজ করছে। চাইলেই তো বোনকে এত লম্বা সফরে কারো হাতে ছাড়া যায় না। সে ঠিক করলো অর্ণবের সাথে কথা বলে সিদ্ধান্ত নিবে, কিন্তু সাথীকে সে আর কথা জানালো না। সাথী চলে যাওয়ার পর অনেক বেশ কয়েকবার অর্ণবের নম্বরে কল করলো, নম্বর এখনো বন্ধ আছে। এত দীর্ঘ সময় ধরে অর্ণবের নম্বর কখনো বন্ধ থাকে না। অনেকেও এবার চিন্তায় পড়লো, পাড়া প্রতিবেশীর সাথে তাদের মোটেও সখ্যতা নেই। এই মুহূর্তে কাকে কল করবে বুঝে উঠতে পারলো না অনিক। এর চেয়ে রঙ্গনকে বিশ্বাস করা যে অধিক শ্রেয় মনে হলো তার নিকট। সকাল 7:30টার ট্রেন, এখন বাজে 7:53। ট্রেন এখনো আসেনি। রঙ্গন স্টেশনের এক কোণে দাঁড়িয়ে আছে, অপর পাশে অনেক চিত্রলেখার পাশে দাঁড়িয়ে। রঙ্গন কথা বলার সুযোগ পাচ্ছে না। ইতোমধ্যে অনেক বাসায় থেকে তাকে শাসিয়েছে কথাবার্তা কম বলতে। রঙ্গন মনে মনে যে কত গালাগাল করেছে তাকে, এই শালাকে। পর মুহূর্তে আমার দুলাভাই ভেবে মাফও করে দিয়েছে। তবে অনেকের এই হিটলার পনা দেখে রঙ্গনের মাথায় কেবল একটা বাক্যই ঘুরে বেড়াচ্ছে, আমিও যদি এমন করতাম, এই শালা আমার বোনের সাথে প্রেম করতে পারতো। কথাটা মনে মনে সীমিত রাখলো সে, সামনাসামনি বলার সাহস তার নেই। ট্রেন আসলো কাটায় কাটায় 7:58। বাংলাদেশের ট্রেন সিস্টেমটা অদ্ভুত, ভুলক্রমেও কোনোদিন 5 মিনিট আগে আসবে না। যদি কখনো দেখেন 8টার ট্রেন 7টায় এসেছে, তাহলে ধরে নেবেন এটা আগের দিনের ট্রেন, এখন এসেছে মাত্র। ট্রেন আসাতে রঙ্গনের মুখে খুশির ঝলক দেখা দিলেও সে তা আড়াল করার চেষ্টা করলো। অনেক দেখতে পেলে নির্ঘাত আবার বলবে দুইজন দুই প্রান্তে বসো। রঙ্গন ও চিত্রলেখাকে ট্রেনে তুলতে নিয়ে চলে যাওয়ার সময় অনেক কেবলমাত্র রঙ্গনের কানে কানে অল দ্য বেস্ট বলে চলে গেল। রঙ্গন বিব্রত হলো, অনেকের মুখে এমন কথা কেন যেন বেমানান। চিত্রলেখা বসেছে জানালার পাশে আর রঙ্গন তার পাশে। মেডিকেলের রেজাল্ট দেওয়ার ভালোই ভিড় ট্রেনে। রঙ্গন অবশ্য আশেপাশে তাকানোর সুযোগ পাচ্ছে না। চিত্রলেখার নজর জানালার বাইরে, আর রঙ্গনের নজর চিত্রলেখাতে সীমাবদ্ধ। ভোর রাতে একজন রেসপেক্টেড পার্সনকে এভাবে তুলে আনার সাহস হয় কি করে আপনার? আপনি নতুন এলাকায়, আমার পরিচয় জানেন নাকি? দেখুন স্যার, আপনি কোঅপারেট করুন। আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, আমরা আপনাকে শখের বশে অ্যারেস্ট করিনি। নওশাদের মনে এবার ভয় কাজ করে। প্রমাণগুলো তো সে পুড়িয়ে ফেলেছে, তবে কমপ্লেইন কে করলো? আর পুলিশে বা কোনো প্রমাণ ছাড়া কেন তাকে এখানে ধরে আনবে? এটাকে বিরোধী দলের ওই শামসুর কাজ করতে পারে? নওশাদ বোঝার চেষ্টা করলো কে এমন করতে পারে তার সাথে। দীর্ঘ সময় চিন্তা করতে হলো না, একটু পরই আশফিনা আহমেদ এলো নওশাদের সাথে দেখা করতে। বোনকে পেয়ে নওশাদ স্বস্তির নিঃশ্বাস ফেললো, এবার সে নিশ্চয়ই মুক্তি পাবে। আশফিনা আহমেদ নওশাদের মুখোমুখি দাঁড়ালেন। সব পাপের বিচার একদিন হয়, এটা মানো নওশাদ? আপা, এখন এসব কথা বলার সময় না, আমার বেল করানোর ব্যবস্থা করো। ব্যবস্থা তো করব, তবে তোমায় যতটা বেশি শাস্তি দেওয়া যায় সেটার। তোমার মতো নরপশু আমার ভাই ভাবতেও আমার ঘৃণা লাগে। কতগুলো মেয়ের জীবন নষ্ট করেছো। অপর্ণা না হয় দোষ করেছিল সামান্য, কিন্তু বাকিরা, ওদের কি দোষ? আর অপর্ণা ভুল করে থাকলেও তাকে এমন নিকৃষ্ট শাস্তি দেওয়ার তুমি কে? একটা মেয়ের ইজ্জত নষ্ট করা কিছুই নাই, তাই না? আরে অপর্ণা হয়তো লোভ করেছিল, কিন্তু তার জন্য ও এখন যে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে তা কতটুকু যন্ত্রণা জানো? একটা মেয়ের রেপ হলে তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছায় অবশিষ্ট থাকে। অপর্ণার বডি রেসপন্স করছে না। চিত্রলেখার জীবনটাও তুমি বরবাদ করতে উঠে পড়ে লেগেছ। আমি সব দেখেও চুপ থাকবো ভেবেছিলে? ভুল করছো আপা, আমাকে বেশি দিন আটকে রাখতে পারবে না। কি প্রমাণ আছে তোমার কাছে? তোমার নিজস্ব স্বীকারোক্তি। জেলে পচার জন্য তৈরি থেকো নওশাদ। আশফিন আহমেদ তার কথা বাড়লেন না, গা গুলাচ্ছে তার। এই লোকটার উপস্থিতিও তার জন্য ঘৃণিত। অপর্ণার অবস্থা দেখলেও করুণা হয় আশফিন আহমেদের। মেয়েটার বাচ্চা দুইটার অসহায়ত্ব প্রতি মুহূর্তে তাকে কুড়ে কুড়ে খায়। নিজের এই ভাইটাকে প্রথমবারে শাস্তি দিলে হয়তো এত কিছু হতোই না, অন্তত বাচ্চা দুটোর জীবন নির্মম হতো না। অর্ণব এবং তৌহিদকে ঘটনাগুলো জানানো দরকার। আশফিন আহমেদের চোখের কোণে জল চিকচিক করছে। বাম হাতের উল্টো পিঠ দিয়ে জলটুকু মুছে তিনি পুলিশ স্টেশনের বাইরে পা রাখলেন। এখন থেকে চিত্রলেখা এবং রঙ্গনের জীবনটা বাধামুক্ত করলেন তিনি। এখন কেবল দুজনের 4 হাত এক করার পালা। চিত্রলেখা বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে তাদের মুখোমুখি বসে থাকা মেয়েটা, আর চোখে রঙ্গনের দিকে তাকাচ্ছে। মেয়েটাকে দেখে 9-10 বাচ্চা মনে হচ্ছে। রঙ্গনকে ভাবে আর চোখে দেখাটা তার মোটেও ভালো লাগছে না। সে ফিস ফিস করে ডাকলো রঙ্গনকে। এই সামনের মেয়েটা তোমায় এভাবে দেখছে কেন? চেনে তোমাকে? আরে না, আমি কখনো দেখিনি একে। এ আমায় চিনবে কিভাবে? তো তাকিয়ে আছে কেন? সুন্দর ছেলে দেখলে তো মেয়েরা তাকাবেই। তুমি তো বার্তা দিচ্ছ না, তাই বলে কি সবাই গাধা? তুমি আমাকে গাধা বললা?
পাশে এত সুন্দর ছেলে রেখে যদি কেউ বাইরে তাকায়, তাকে গাধা বলাটা কি আমার অন্যায়? চিত্রলেখা খানিকটা রাগত স্বরে বলে উঠতেই রঙ্গন হালকা কেশে উঠল। সামনে বসে থাকা মেয়েটা যেন এই সুযোগের অপেক্ষায় ছিল। পানির বোতলটা তৎক্ষণাৎ রঙ্গনের দিকে বাড়িয়ে দিল। ভাইয়া পানিটা খেয়ে নিন, সমস্যা হচ্ছে কি? না আপু, ধন্যবাদ। আরে পানিটা খেয়ে নিন, অসুবিধা নেই। চিত্রলেখার এবার আরো মেজাজ খারাপ হলো। পানির বোতলটা নিয়ে ছিপি খুলে সমস্ত পানি সে মেয়েটার মাথায় ঢালতে উদ্যত হলে রঙ্গন কোনো মতো বসালো তাকে। চিত্রলেখা তখনও অগ্নি দৃষ্টিতে তাকাচ্ছে মেয়েটার দিকে। সমস্যা কি মেয়ে তোমার? হ্যাঁ, আরেকজনের বরের দিকে তাকাও কেন? ওই ভাইয়া, আপনি কি মেরিড? কেন আমি বলতেছি বিশ্বাস হচ্ছে না? ভাইয়াকে জিগানো লাগবে কেন? অসভ্য মেয়ে, সেই থেকে তাকিয়ে আছো, লজ্জা নাই? এই তোমার গার্ডিয়ানের নম্বর দাও, তাদেরও জানা উচিত তাদের মেয়ে এসব করে বেড়ায়। চিত্রলেখার কথা শুনে মেয়েটা তৎক্ষণাৎ তার ব্যাগপত্র নিয়ে অন্য সিটের উদ্দেশ্যে কেটে পড়লো। চিত্রলেখার সাপের মতো ফুলে ফেপে ওঠা দেখে রঙ্গনের মজা লাগছে। এতক্ষণ মেয়েটা তার দিকে তাকাচ্ছিলই না, অথচ অন্য কেউ তাকানোতে সে অনর্থ বাঁধালো। তাতে রঙ্গন নিশ্চিত এই মেয়ে থাকতে তার জীবনে ভালোবাসার বিন্দুমাত্র কমতি হবে না। রঙ্গন সরি, বেশি রিয়েক্ট করে ফেলেছি, নিব্বিটাই ব্যবহার করে ফেললাম। হ্যাঁ থুর ভাগলি, আমি চাই তুমি এমন অধিকার দেখাও অন্য কেউ আমাকে চেক আউট করবে আর তুমি চুপচাপ থাকবে, তাহলে কিছু হলো? ভালোবাসো বলেই তো অধিকার দেখাবে। চিত্রলেখা উত্তর দিল না। ট্রেনে জানালা বেয়ে তীব্র বাতাস আসছে। চিত্রলেখার কপালের কাছে চুলগুলো বড্ড বিরক্ত করছে। এলোমেলো ভাবে চুলগুলো সরিয়ে রঙ্গনের কাঁধে মাথা রেখে চোখ বুঝলো সে। সফরটা 7 ঘন্টা না হয়ে 700 বছরেরও তো হতে পারত। লম্বা সফর শেষে চিত্রলেখার মাথা ঝিমঝিম করছে। ঠিক করলো সোজা বাসে ফিরে অর্ণবের সাথে কথা বলবে, কিন্তু রঙ্গন তাকে একা ছাড়তে চাইছে না। চিত্রলেখা রঙ্গনকে বাড়িতে নিয়ে যেতে খানিকটা ভয় কাজ করছিল মনে। নিজের ভাইকে তো সে চেনে, আচমকা রঙ্গনের উপস্থিতি বোধ হয় তার জন্য হজমযোগ্য হবে না। অর্ণবের রাগ কিঞ্চিত এখনো সঞ্চিত রঙ্গনের প্রতি। অনেকক্ষণ বুঝিয়ে রঙ্গনকে বোঝাতে সক্ষম হলো চিত্রলেখা। রঙ্গন চিত্রলেখাকে গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। চিত্রলেখা বাড়িতে ঢুকেই প্রথমে মুখোমুখি হলো সায়রা খালার। আচমকা চিত্রলেখার উপস্থিতি যেন তাকে মারাত্মক খাপে দিয়েছে। চোখে ধরা পড়লে যেমন একটা হাবভাব হয় মুখে, তেমন একটা প্রতিক্রিয়া দেখাচ্ছেন সায়রা খালা। চিত্রলেখা এই প্রতিক্রিয়ার মানে বুঝতে পারল না। এমন অদ্ভুত প্রতিক্রিয়া তো সে প্রত্যাশা করেইনি। খালা এভাবে তাকিয়ে আছেন কেন, যেন ভূত দেখেছেন? ভাইয়া কোথায় বলুন তো? আমার ফোন টোন ধরছে না কেন? ভাইয়া এসেছে তো এতক্ষণে? কোথায় সে? অর্ণব, সে তো হাস। খালা কি বলতে চাচ্ছেন একটু তাড়াতাড়ি বলেন, এভাবে তোতলাচ্ছেন কেন? ভাইয়া কোথায়? এতক্ষণ তো দোকান থেকে চলে আসার কথা। তুমি আসবে তা বলনি কেন? জানাইয়ে আসবে না? জানানোর উপায় কই? ভাইয়ার ফোন কত সময় ধরে বন্ধ, সেই সব আছে? ভাইয়া কোথায় বলেন তো আগে, ভাইয়ার বিচার করি আগে। সে বাড়িতে নেই লেখা, ও হাসপাতালে গেছে। হাসপাতালে কেন? কেউ অসুস্থ? অপর্ণা অসুস্থ, সেই থেকে অর্ণব বাড়িতে কমই আসে, বাচ্চা দুইটার কাছে থাকে। ভাবির কি হয়েছে? ওনারে কয়েকটা লোক মিলে ধর্ষণ করছিল, শারীরিক অবস্থা খুব খারাপ, বাঁচবে কিনা বলা যাইতেছে না। বাচ্চা দুইটা সারাক্ষণ কান্নাকাটি করে। আমি গেছিলাম গতকাল দেখতে। এই কথাটা আমাকে আগে কেন বলেননি খালা? কোন হসপিটালে আছে ভাবি? অপেক্ষা করো একটু, অর্ণব এখন আসবে হয়তো। বাচ্চাদের রাতে রেখে যেতে, রাতে বাচ্চারা এখানে থাকে, সকালে আবার মায়ের কাছে যাওয়ার জেদ ধরলে অর্ণব নিয়ে যায়। চিত্রলেখা চৌকাঠে বসে পড়লো। পৃথিবী যেন থমকে গেছে তার। সবকিছু এলোমেলো লাগছে এখন। এত কিছু হয়ে গেছে এত অল্প সময়, অথচ তাকে কেউ জানেনি অব্দি। নিজেকে এই মুহূর্তে প্রচন্ড অপরাধী মনে হচ্ছে চিত্রলেখার। তার জন্যই সবকিছু হয়েছে। নওশাদ লোকটাকে নিজ হাতে খুন না করা অব্দি চিত্রলেখার যেন স্বস্তি হবে না। একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে নওশাদকে না দেখলে একটা মানুষ কতটা নিকৃষ্ট হতে পারে নওশাদকে না দেখলে জানতেও পারত না চিত্রলেখা। সায়রা খালা চিত্রলেখাকে ধরে উঠানোর চেষ্টা করলেন। চিত্রলেখা হাত পা অসাড় হয়ে আসছে, দাঁড়ানোর শক্তিটুকু যেন সে পাচ্ছে না। চোখের সামনে ঝাপসা দেখতে শুরু করেছে সে। ঘন্টা খানিক পেরিয়েছে। অর্ণব বাচ্চাদের ঘুম পাড়িয়ে চিত্রলেখার বিছানার পাশে এসে বসলো। এখনো জ্ঞান ফেরেনি মেয়েটার। বড়সড় একটা ধাক্কায় খেয়েছে বলা যায়। নিজের ভাবির পরিণতি সেও কখনো কল্পনাতে আনেনি। স্বভাবতই ভয়ের মাত্রাটা বেশি হবে। খানিক বাদে চিত্রলেখা চোখ মেলল। চোখ মেলে অর্ণবকে সামনে দেখে চিত্রলেখার মনের ভয় যেন আরো বেড়ে গেল। নিজের ভাইয়ের চোখে চোখ মেলানোর সাহসটুকু কি সে পাবে এখন? তুই আসবি বলিসনি কেন লেখা?
তোমায় ফোনে পাচ্ছিলাম না, রেজাল্টের কথাও জানাতে পারছিলাম না, তাই ভেবেছিলাম সামনাসামনি এসেই সবটা বলবো, কিন্তু বুঝতে পারিনি এসে এসব দেখবো। রেখা, এসব একরকম অ্যাক্সিডেন্ট, তুই রিল্যাক্স হ।